আমার মায়ের একটা আলমারির শখ ছিল। স্টিলের আলমারি, দুপাল্লার আলমারির এক পাশে শাড়ি ঝুলিয়ে রাখা যাবে। যদিও ঝুলিয়ে রাখার মতো তার শাড়ি কখনো ছিল না। আমার সামান্য চাকুরে বাবা তাকে বছরে দুটো পরার সুতির কাপড় ছাড়া অন্য কাপড় কিনে দিয়েছেন বলে আমি অন্তত দেখিনি। সে কাপড় অবশ্য শুধু মা একা পেত না, দিদা আর দুই পিসিও পেতেন। মায়ের ইচ্ছা ছিল আলমারির এক পাশে অন্য সব কাপড় ভাঁজ করে কয়েকটা ভাগে রাখা থাকবে। সব সময় পরার কাপড় একটায়, শীতের সোয়েটারগুলো একটায়, নিচে লেপ কম্বলগুলো রাখা থাকবে। আর আলমারি খুললেই একটা ন্যাপথলিনের ঘ্রাণ ভেসে আসবে। আমাদের জামা কাপড় রাখার জন্য বড় বড় দুটো ট্রাঙ্ক ছিল। একটাতে শীতের জামা কাপড় থাকতো, আর একটা একটু ভালো জামা ধুয়ে মাড় দিয়ে ব্লু দিয়ে রাখা হতো। একবার তিনি সংসার খরচ এদিক সেদিক করে কিছু টাকা জমালেন। আলমারির দাম কত হতে পারে সেটা মায়ের ধারণার বাইরে ছিল। তখনকার সময়ে 4,000 টাকায় আলমারি পাওয়া যেত। মা জমিয়েছিলেন 1300 টাকা। সেই টাকা তিনি একটা পুটুলির মধ্যে করে ভালো জামা কাপড় রাখার ট্রাঙ্কের এক কোণে রেখেছিলেন। বাবা একদিন কি খুঁজতে গিয়ে টাকাটা পেয়ে গেলেন। মাকে ডেকে খুশিতে গদগদ হয়ে বললেন, রানু, ট্রাঙ্কে কিছু টাকা পেয়েছি, তুমি রেখেছিলে মনে হয়। মা উত্তর দিলেন না। টাকা জমিয়েছেন এই লজ্জায় সংকুচিত হয়ে গেলেন। বাবা সেই টাকা দিয়ে দুই বোনের শ্বশুরবাড়িতে কিছু জিনিস পাঠালেন। আর কি করলেন সেটা আমরা জানতে পারলাম না। আলমারি কেনার টাকা শেষ হয়ে গেল। তার বছরখানেক পরে বাবার বেতন সামান্য বাড়ল। বাবা ঠিক করলেন বাড়িতে একটা কাঠের সিন্দুক বানাবেন, লেপ তোশক রাখা হবে, জামা কাপড়ও থাকবে। মা ক্ষীণ স্বরে বললেন, সিন্দুক তো এখন আর কেউ বানায় না, একটা স্টিলের আলমারি। পিসিরা রে রে করে উঠল, মাটির মেঝে আলমারি রাখবা কীভাবে, সিন্দুকই ভালো। মা হাল ছাড়লেন না। সিন্দুক সেই আরও 30 বছর আগে বানাতো সবাই। যাই হোক, সিন্দুক আর আলমারির যুদ্ধে বাবা শোকেস কিনে নিয়ে এলেন। আমরা সবাই মহা খুশি। আমাদের বাড়িতে একটা শোকেস আছে। জল চৌকির ওপরে সেই শোকেস বসল। শোকেসে আমরা জামা কাপড় রাখতে শুরু করলাম। মা কিছু বললেন না অবশ্য। আজ বাবা মাকে আমরা শহরে নিয়ে এসেছি। আমাদের দু বোনের বাড়িতে তারা ইচ্ছে মতো থাকেন। মায়ের জন্য বড় একটা আলমারিও কিনেছি। কিন্তু মা কেমন যেন উদাসীনভাবে দেখলেন, তেমন উৎসাহ দেখালেন না। বাবা বরং জোরে জোরে বলতে লাগলেন, দেখেছ রানু, আমার মেয়ে তোমার শখ পূরণ করে ফেলেছে, আমি পারিনি তো কী হয়েছে। অদ্ভুত বিষয় কি জানেন, এখন আমি বাবার মেয়ে হয়ে গেলাম। অথচ যেদিন কলেজ পাশ করে মাস্টার ডিগ্রিতে ভর্তি হতে চেয়েছিলাম, সেদিন বাবা সহ সবাই মাকে বলেছিল, তোমার মেয়ে আরও পড়তে চায়, জজ ব্যারিস্টার বানাও তাকে, আহ্লাদ দিয়ে দিয়ে মাথায় তুলেছ। মেয়ে যুবতী, শাসন করতে হয়, ঘরে রাখতে হয়, এরপর দেখবা পাখনা গজিয়ে গেছে। মা কিচ্ছু বলেনি সেদিন। ছুটি ছাটায় বাড়ি গেলে নিজের জমানো 400-500 টাকা লুকিয়ে হাতে দিয়ে দিতেন। বাড়ির অন্য সকলের ভাবখানা ছিল এমন, যেন সংসারে যা কিছু সমস্যা সব কিছুর পেছনে বুঝি মায়ের হাত। কোনো কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না, মা রাখেনি ঠিক করে। কেউ অসুস্থ, মা খেয়াল করেনি। কিছু এলোমেলো হয়ে আছে, মা গোছায়নি। আমাদের বাড়িতে মা ছিলেন সবচেয়ে অবহেলিত মানুষ। যেন তার কোনো ইচ্ছা নেই, তার খিদে নেই, তার পছন্দ নেই, তার শখ নেই। আমি মাঝে মাঝে ভাবি, এভাবে একরকম অদৃশ্য হয়ে তিনি জীবন পার করে দিয়েছেন। সংসারের কোনো সিদ্ধান্ত নেওয়া হলে যে পারিবারিক আলোচনা বসত, সেখানে মায়ের ভূমিকা ছিল উপস্থিত সদস্যদের চা জল খাবার দেওয়া, কে কে রাতে থাকবে তাদের ঘুমানোর বিছানা তৈরি করা, আর সকলের জন্য রান্না করা, এই পর্যন্ত। বড় হবার পরে বাবাকে একদিন চেপে ধরলাম, কেন এত অবহেলা করেছ মাকে? তোমার মা বোন যে গুরুত্ব পেয়েছে, সেটা আমার মা পায়নি কেন?
বাবা উত্তর দিতে না পেরে বোকা বোকা হাসি দিয়েছিলেন। আমার সংসারে আমি অদৃশ্য হয়ে থাকি না, বরং সব বিষয়ে নাক গলাই, নিজের মতামত দিই, নিজের পছন্দ অপছন্দ জোর গলায় বলি। আমার মেয়ের কোনো সমস্যার জন্য তীর আমার দিকে তাক করা হলে আমিও সেটা ঘুরিয়ে সবার ভুলটা দেখিয়ে দিই। আমার মা সবটুকু দিয়েও নিজে অবহেলিত হয়েছিলেন, আমি সেটা কখনোই করব না।